আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব এক অমিত উপাখ্যানের গভীরে। উপাখ্যানটির নাম, এটি চীনা লেখক সুন হাও হুই রচিত একটি বিশাল মহাকাব্যিক ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসটি শুধু একটি বই নয়, বরং এটি একটি জাতির সৃষ্টি ও এক যুগের রূপান্তরের কাহিনী। আমাদের নিয়ে যায় খ্রিস্টপূর্ব 4র্থ ও 3য় শতাব্দীর যুদ্ধরত রাজ্যগুলির সময়ে, যখন 7টি বড় রাজ্য আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছিল। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল কিন রাজ্য। উপন্যাসের শুরুতে কিন রাজ্য ছিল একটি পশ্চাৎপদ এবং দুর্বল রাজ্য। পশ্চিমের সীমান্তে অবস্থিত এই রাজ্যকে অন্য রাজ্যগুলি বর্বর বলে ঘৃণা করত। কিন্তু ধীরে ধীরে কিন রাজ্য একটি শক্তিশালী ও ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়, যা শেষ পর্যন্ত গোটা চীনকে একত্রিত করে। এই রূপান্তরের গল্পই হল মূল কাঠামো। বইটি মোট 6টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি কৃষ্ণ বিপ্লব বা ব্ল্যাক রেভলিউশন নামে পরিচিত। এই খণ্ডে দেখা যায় কিন জিয়াওগং এর সময়কাল। জিয়াওগং একজন দূরদর্শী শাসক যিনি তার রাজ্যের দুর্বস্থা বুঝতে পেরেছিলেন। তিনি একজন রাজনৈতিক সংস্কারকের সন্ধান করছিলেন, যিনি কিন রাজ্যের পথ পরিবর্তন করতে পারেন। এবং সেই সংস্কারকই ছিলেন শ্যাং ইয়াং। শ্যাং ইয়াং একজন অসাধারণ আইনবিদ ও রাজনীতিবিদ। জিয়াওগং এর সমর্থনে তিনি কিন রাজ্যে এক সিরিজের আমূল সংস্কার শুরু করেন। তিনি কৃষি ও যুদ্ধকে উৎসাহিত করেন। পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়ে তিনি ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা করেন। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তিনি সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। শ্যাং ইয়াং এর আইন ছিল কঠোর এবং নিষ্ঠুর, কিন্তু এটি কার্যকর ছিল। কাউকে আইনের মধ্যে নয়, এই নীতি তিনি কঠোরভাবে পালন করতেন। ফলে কিন রাজ্যের প্রশাসনিক দক্ষতা বহুগুণ বেড়ে যায়। শ্যাং ইয়াং এর সংস্কারের কারণে কিন রাজ্যের অর্থনীতি শক্তিশালী হয়। শস্য উৎপাদন বাড়ে, জনসংখ্যা বাড়ে, সেনাবাহিনী শক্তিশালী হয়। শ্যাং ইয়াং মাথার পুরস্কার বা হেড প্রাইজ পদ্ধতি চালু করেন, যার ফলে সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে অসাধারণ উৎসাহ তৈরি হয়। একটি কিন সৈন্য যুদ্ধে কত শত্রুর মাথা কেটে এনেছে তার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হতো। এটি কিন সেনাবাহিনীকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর যুদ্ধবলে পরিণত করে। কিন্তু শ্যাং ইয়াং এর পতনও ছিল ভয়ঙ্কর। জিয়াওগং এর মৃত্যুর পর নতুন শাসক উৎসাহী ছিলেন না। অভিজাতরা, যারা শ্যাং ইয়াং এর সংস্কারে তাদের ক্ষমতা ও সম্পত্তি হারিয়েছিল, তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। শেষ পর্যন্ত শ্যাং ইয়াংকে 5টি রথের টানে শরীর ছিন্নভিন্ন করে হত্যা করা হয়। তার মৃত্যু কিন রাজ্যের আইনি ব্যবস্থার শক্তিরই প্রমাণ। কারণ যে আইন তিনি নিজেই তৈরি করেছিলেন, সেই আইনেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। উপন্যাসের পরবর্তী খণ্ডে দেখা যায় কিন রাজ্যের ক্ষমতার আরোহণ ও অন্যান্য রাজ্যগুলির পতন। প্রতিটি খণ্ড এক একটি যুগের প্রতিনিধিত্ব করে। কিনের রাজারা ধীরে ধীরে আরও শক্তিশালী হন। তারা বিশাল সেচ প্রকল্প নির্মাণ করেন, রাস্তা তৈরি করেন এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও জোরদার করেন। কিন্তু কিনের এই উত্থানের পথে অনেক বাধা ছিল। অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, বাইরের শত্রুদের চক্রান্ত এবং কূটনৈতিক জোট সবকিছুই কিনকে চ্যালেঞ্জ করেছিল। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির একটি হল ভবিষ্যতের কিন শি হুজাং অর্থাৎ ইংঝেং। ইংঝেং যখন সিংহাসনে বসেন, তখন তিনি মাত্র 13 বছর বয়সী ছিলেন। প্রাথমিকভাবে তার মা ও একজন নপুংসক উপদেষ্টা লু বু ওয়েই প্রকৃত ক্ষমতা প্রয়োগ করতেন। কিন্তু তরুণ রাজা দ্রুত বড় হন এবং তার চারপাশের লোকদের বিশ্বাসঘাতকতা বুঝতে পারেন। তিনি ধীরে ধীরে সমস্ত ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেন। ইনঝেং এর অধীনে কিন রাজ্যের সামরিক অভিযান তীব্রতর হয়। তিনি লিসি ও ওয়েই লিয়াও এর মতো মেধাবী মন্ত্রীদের নিয়োগ করেন। এই মন্ত্রীরা কিন রাজ্যের জন্য একটি বৃহৎ কৌশল তৈরি করেন। তারা একই সময়ে কূটনীতি ও যুদ্ধের মিশ্রণ ব্যবহার করে অন্য রাজ্যগুলিকে দুর্বল করে দিতে থাকেন। 6টি বৃহৎ রাজ্য একে একে কিনের আক্রমণে ধ্বংস হয়। উপন্যাসে প্রতিটি রাজ্যের পতনের একটি ভিন্ন কাহিনী আছে। কিছু রাজ্য অভ্যন্তরীণ অশান্তির কারণে দুর্বল হয়ে পড়ে। কিছু রাজ্যের মন্ত্রীরা ঘুষপ্রাপ্ত হয়ে বিশ্বাসঘাতকতা করে। কিছু রাজ্য প্রতিবেশী রাজ্যের সাহায্যের আশায় অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত একা পড়ে যায়। এই কাহিনীগুলি বইটিকে অত্যন্ত গতিশীল ও আকর্ষণীয় করে তুলেছে। 221 খ্রিস্টপূর্বাব্দে কিন রাজ্য অবশেষে সমগ্র চীনকে একত্রিত করে। ইনঝেং নিজেকে কিন শি হুজাং বা প্রথম কিন সম্রাট ঘোষণা করেন। তিনি চীনের ইতিহাসে প্রথমবারের মতো একটি কেন্দ্রীভূত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার সংস্কারগুলি ছিল স্মরণীয়। তিনি পরিমাপের লিখন পদ্ধতি, এমনকি গাড়ির চাকার প্রস্থকেও প্রমিত করেন। কিন্তু এই সাফল্যের একটি অন্ধকার দিকও ছিল। সম্রাট শাস্তিমূলক আইনকে আরও কঠোর করে তোলেন। তিনি স্বাধীন চিন্তাকে দমন করার জন্য শতাধিক পণ্ডিতকে জীবন্ত কবর দেন এবং অনেক বই পড়ান। শাস্ত্রীয় গ্রন্থগুলি ধ্বংস করা হয়, যাতে অতীতের রাজ্যগুলির ইতিহাস ও দর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে না পৌঁছায়। কিন শি হুজাং এর অধীনে বিশাল প্রকল্পগুলি হাতে নেওয়া হয়। গ্রেট ওয়ালের নির্মাণ শুরু হয়, উত্তরের জায়বরদের হাত থেকে রক্ষা করার জন্য। একটি বিশাল রাস্তা ও খাল ব্যবস্থা তৈরি করা হয়। তবে এই সব কিছুর জন্য বিপুল জনশক্তি ও সম্পদের প্রয়োজন হয়। কোটি কোটি সাধারণ মানুষ জোরপূর্বক শ্রম দিতে বাধ্য হয়। হাজার হাজার লোক নির্মাণ কাজে প্রাণ হারায়। উপন্যাসটি এই বিপরীতধর্মী দিকগুলি চমৎকারভাবে তুলে ধরে। এটি কিন শি হুজাংকে শুধু একজন অত্যাচারী শাসক হিসেবে নয়, বরং একজন দূরদর্শী, মেধাবী ও কঠোর ব্যক্তি হিসেবে চিত্রিত করে। তিনি জানতেন যে একত্রিত সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য কঠোর আইন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনোই সম্পূর্ণভাবে দমন করা যায় না। সম্রাটের জীবনের শেষ বছরগুলি অন্ধকারে ডুবে যায়। তিনি অমরত্বের সন্ধানে মরিয়া হয়ে ওঠেন। তিনি সারা দেশে এলিক্সির সন্ধানে ডাক্তার ও জাদুকরদের পাঠান।
তিনি বিশ্বাস করতেন যে পারদের ব্যবহার তাকে অমর করে দিতে পারে। এই আতঙ্ক ও প্যারানোজা তাকে আরও নির্মম করে তোলে। কিন শি হুজাং এর মৃত্যু হয় ২১০ খ্রিস্টপূর্বাব্দে একটি পূর্বাঞ্চলীয় সফরের সময়। তার মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র হু হাই ক্ষমতা দখল করেন, কিন্তু তিনি ছিলেন একজন দুর্বল ও অযোগ্য শাসক। তার রাজত্বে দুর্নীতি ও অব্যবস্থা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ শুরু হয়। সবচেয়ে বিখ্যাত বিদ্রোহগুলির একটি ছিল চেন শেং ও গুয়াং এর নেতৃত্বে। তারা ছিলেন সাধারণ কৃষক যারা করের বোঝা ও জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করেন। এই বিদ্রোহ কয়েক মাসের মধ্যে দমিয়ে দেওয়া হলেও এটি কিন সাম্রাজ্যের দুর্বলতা উন্মোচিত করে। দেশের চারদিক থেকে বিদ্রোহীরা সম্রাটের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। সিয়াং ইউ নামক একজন যুবক ও লিউ ব্যাং নামক একজন সাধারণ অফিসার ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠেন। সিয়াং ইউ ছিলেন পুরনো চু রাজ্যের একজন অভিজাত, যিনি তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। লিউ ব্যাং ছিলেন একজন সাধারণ পরিবারের মানুষ, কিন্তু তার বুদ্ধি ও কূটনীতি তাকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। ২০৭ খ্রিস্টপূর্বাব্দে কিন সাম্রাজ্যের পতন ঘটে। শেষ কিন সম্রাট জি ইং আত্মসমর্পণ করেন। লিউ ব্যাং কিন রাজধানী সিয়ান ইয়াংয়ে প্রবেশ করেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা গ্রহণ করেন। ৪ বছর পরে সিয়াং ইউয়ের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধের পর লিউ ব্যাং বিজয়ী হন এবং হান রাজবংশ প্রতিষ্ঠা করেন। উপন্যাসটি ইতিহাসের এই ঘটনাগুলির একটি বিবরণ মাত্র নয়। এটি একটি দার্শনিক ও রাষ্ট্রচিন্তার গ্রন্থ বটে। বইটি আমাদের দেখায় কিভাবে একটি জাতির উন্নতি সাধিত হয়, কিভাবে আইন সমাজকে রূপান্তরিত করে এবং কিভাবে সাফল্যের পরেই পতন আসে। লেখক সুন হাও হুই শুধু কিন রাজ্যের ইতিহাসই বর্ণনা করেননি, বরং প্রতিটি চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ও মনস্তত্ত্বও তুলে ধরেছেন। শ্যাং ইয়াং এর জায়গায় কল্পনা করুন একজন মানুষ যে তার জীবন উৎসর্গ করেছিলেন একটি দৃষ্টিভঙ্গির জন্য। তিনি জানতেন যে তার সংস্কারগুলি তাকে শত্রু বানাবে এবং তার পতন ঘটাবে। তবুও তিনি কাজ চালিয়ে যান। বইটিতে তার চরিত্রটি একটি ট্রাজিক নায়কের মতো। মৃত্যুর সময় তিনি সেই আইনের শিকার হন যা তিনি নিজেই তৈরি করেছিলেন। আবার ইং ছেংয়ের চরিত্রটি বিবেচনা করুন। তিনি ছিলেন একজন মানুষ যিনি সারা জীবন ধরে যুদ্ধ করেছিলেন, অভ্যন্তরীণ চক্রান্ত ও বাইরের শত্রুদের বিরুদ্ধে। তার সাফল্য ছিল তার বুদ্ধি ও সংকল্পের ফল। কিন্তু সাফল্যের পরেই তিনি পাগলামি ও ভয়ের শিকার হন। তিনি অমরত্ব চেয়েছিলেন, কিন্তু ইতিহাস তাকে ভুলে যায়নি। বইটির গৌণ চরিত্রগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন লি সি, যিনি কিন শি হুজাং এর প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন একজন মেধাবী প্রশাসক ও কূটনীতিবিদ। কিন্তু তিনি নিষ্ঠুর ও স্বার্থপরও ছিলেন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি কোনো পাপ করতে দ্বিধা করতেন না। তার চরিত্রটি আমাদের দেখায় কিভাবে ক্ষমতা মানুষকে পরিবর্তন করে। আরেকটি আকর্ষণীয় চরিত্র হল মেন তিয়ান, কিন সেনাবাহিনীর প্রধান সেনাপতি। তিনি ছিলেন অত্যন্ত যোগ্য ও বিশ্বস্ত একজন সেনানায়ক। কিন্তু তার বিশ্বস্ততা তাকে রক্ষা করতে পারেনি। সম্রাটের মৃত্যুর পর রাজনৈতিক চক্রান্তে তিনি মারা যান। উপন্যাসটি চীনের ঐতিহ্যবাহী কনফুসীয়বাদ ও লিগালিজমের মধ্যে দ্বন্দ্বকেও তুলে ধরে। কিন রাজ্যের সংস্কারগুলি ছিল পুরোপুরি লিগালিজম ভিত্তিক। লিগালিজম বিশ্বাস করে যে মানুষ স্বভাবতই অলস ও স্বার্থপর, তাই তাদের কঠোর আইনে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদিকে কনফুসীয়বাদ বিশ্বাস করে যে মানুষ ভালোর দিকে পরিচালিত হতে পারে নৈতিক শিক্ষার মাধ্যমে। কিন রাজ্যের পতনের পর হান রাজবংশ এই দুই দর্শনের একটি সমন্বয় গ্রহণ করে। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নারীর অবস্থান। যদিও উপন্যাসটি প্রধানত পুরুষদের নিয়ে লেখা, কিছু শক্তিশালী নারী চরিত্রও রয়েছে। যেমন কিন শি হুজাং এর মা ঝাও জি, যিনি ছিলেন একজন রাজনৈতিক কৌশলী মহিলা। তরুণ রাজার পিছনে তার ব্যাপক প্রভাব ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার উচ্চাকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে। এখন আমরা উপন্যাসটির ঐতিহাসিক নির্ভুলতা নিয়ে কিছু কথা বলতে পারি। লেখক সুন হাও হুই একজন ইতিহাসবিদও বটে। তিনি গবেষণার ভিত্তিতে উপন্যাসটি লিখেছেন। তবে উপন্যাসটি সম্পূর্ণ বাস্তব ঘটনার প্রতিফলন নয়। লেখক অনেক জায়গায় কল্পনাও যুক্ত করেছেন। যেমন ঘটনার সময়কাল, সংলাপ এবং চরিত্রগুলির ব্যক্তিগত পরিচয় তার নিজের সৃজনশীলতা। ইতিহাসের প্রকৃত ঘটনা অনেক জটিল ও অস্পষ্ট। উদাহরণস্বরূপ, শ্যাং ইয়াং এর হত্যার পদ্ধতি সম্পর্কে বিভিন্ন সূত্র বিভিন্ন কথা বলে। কিন শি হুজাং এর বই পোড়ানো ও পণ্ডিতদের কবর দেওয়ার ঘটনাও বিতর্কিত। কিছু ইতিহাসবিদ মনে করেন যে এই ঘটনা অতিরঞ্জিত করা হয়েছে। লেখক এখানে সবচেয়ে নাটকীয় সংস্করণগুলি গ্রহণ করেছেন। তবে উপন্যাসটির প্রধান শক্তি এর মানবিক চিত্রায়নে। শ্যাং ইয়াং বা ইং ঝেংকে ভালো বা মন্দ হিসেবে নয়, বরং তাদের নিজস্ব পরিপ্রেক্ষিতে বোঝার চেষ্টা করা হয়। আমরা তাদের সিদ্ধান্তের কারণগুলি বুঝতে পারি, যদিও আমরা সেগুলি গ্রহণ নাও করতে পারি। বইটির আরেকটি বড় অর্জন হল এর সারগ্রাহী দৃষ্টিকোণ। এটি শুধু বিজয়ীদের গল্প বলে না। পরাজিত রাজ্যগুলিরও নিজস্ব গৌরব ও বেদনা আছে। চু রাজ্যের শেষ রাজার করুণ মৃত্যু, ঝাও রাজ্যের দুর্ভিক্ষ, হান রাজ্যের নাজুক কূটনীতি, এই সবই উপন্যাসে গুরুত্ব পায়। বাংলার পাঠকের জন্য আবেদন কি? আমরা বাঙালিরাও জানি এককেন্দ্রিক শক্তির পাশবিকতা। আমাদের নিজেদের ইতিহাসেও আছে রাজ্যের পতন ও সাম্রাজ্যের আরোহণ। কিন রাজ্যের কাহিনী আমাদের এই সত্যটি মনে করিয়ে দেয় যে ক্ষমতার সীমা আছে এবং অহংকার পতনের আগে আসে। অনেকে উপন্যাসটিকে চীনের গেম অব থ্রোনস বলে অভিহিত করেন। কিন্তু এটি তার চেয়ে বেশি কিছু। এটি একটি অতিকথা, একটি জাতির চেতনার প্রতিফলন। এটি আমাদের বলে যে একতা শৃঙ্খলা এনে দিতে পারে, কিন্তু সেই শৃঙ্খলা কখনোই মানুষকে সম্পূর্ণভাবে বশীভূত করতে পারে না। আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সুসংহতির গুরুত্ব। কিন রাজ্যের সবচেয়ে বড় শক্তি ছিল তার আইন ও প্রশাসনিক ব্যবস্থার ধারাবাহিকতা।
একই সঙ্গে সবচেয়ে বড় দুর্বলতা ছিল এর অমানবিকতা ও সৃজনশীলতার অভাব। বইটির ভাষা বাংলায় অনুবাদ করা সম্ভব নয় পুরোপুরি। লেখকের চীনা ভাষার ব্যবহার অত্যন্ত মার্জিত ও কাব্যিক। যুদ্ধের বর্ণনায় তিনি এমন শব্দ ব্যবহার করেন যা যুদ্ধের ভয়াবহতা ও সৌন্দর্য দুই প্রকাশ করে। শান্তির গল্পে তিনি প্রাকৃতিক দৃশ্যের অপূর্ব বর্ণনা দেন। এখন আমরা উপন্যাসটির কিছু গুরুত্বপূর্ণ দার্শনিক উপাদান নিয়ে আলোচনা করব। লিগ্যালিজমের মূলনীতি অনুসারে আইন পরিবর্তনশীল হতে পারে যদি তা রাষ্ট্রের কল্যাণে হয়। শ্যাং ইয়াং এর সময় কঠোর আইন প্রযোজন ছিল, কিন্তু পরবর্তী শাসকরা আইনকে আরও কঠোর ও অমানবিক করে তোলে। এটি কনফুসীয়দের একটি পুরনো বক্তব্যকে সমর্থন করে, মানুষকে আইন দিয়ে শাসন করলে তারা আইন ভাঙার পথ খুঁজবে, মানুষকে সদ্গুণ দিয়ে শাসন করলে তারা নিজেদের বিবেকের কাছেও দায়ী থাকবে। সমসাময়িক বিশ্বের কাছে কিন শি হুজাং এর সমস্যা অনেক পরিচিত। বিশ্বায়নের এই যুগে অনেক দেশ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে ভারসাম্য খুঁজছে। কিন একীকরণ অর্জন করেছিল, কিন্তু তা নিষ্ঠুরতার মাধ্যমে। আধুনিক শাসকরা সেই শিক্ষা গ্রহণ করেছে। একীকরণ প্রয়োজন, কিন্তু তা মানুষের সম্মতি ও অংশগ্রহণের ভিত্তিতে হতে হবে। উপন্যাসটির বর্ণনা শৈলী অতি বিস্তারিত। প্রতিটি যুদ্ধের কৌশল, প্রতিটি রাজনৈতিক চক্রান্তের গভীরতা, প্রতিটি চরিত্রের সংলাপ সবই লেখক অত্যন্ত যত্ন সহকারে নির্মাণ করেছেন। ফলে পাঠক পড়তে পড়তে সময়ের মধ্যে হারিয়ে যায়। আমি নিজে প্রথম খণ্ড পড়তে শুরু করে কয়েক সপ্তাহ ধরে আটকেছিলাম। এতই নিমগ্ন হয়ে পড়েছিলাম যে চারপাশের সবকিছু ভুলে যাই। বইটির একটি বিশেষ দিক হল যুদ্ধের বর্ণনা। লেখক যুদ্ধক্ষেত্রের ভয়াবহ বাস্তবতা অস্বীকার করেন না। তবুও তিনি যুদ্ধকে শুধু নিষ্ঠুরতার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। কিন সেনাপতি বাইচির কাহিনী বিশেষভাবে হৃদয়বিদারক। তিনি তার যুদ্ধে এত সফল হয়েছিলেন যে তাকে নিজ সেনাবাহিনীর ঈর্ষার শিকার হতে হয়। শেষ পর্যন্ত তার নিজের রাজাই তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। অনেক পাঠক মনে করেন যে উপন্যাসটির সবচেয়ে সাহসী অংশ হল কিন শি হুজাংয়ের শেষ দিনগুলির বর্ণনা। তাকে দেখা যায় ধীরে ধীরে পাগল হয়ে যেতে। তিনি বিশ্বাস করতেন যে তাকে কিছু অন্ধকার শক্তি ধ্বংস করতে চাইছে। তার নিজের সন্তানদের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রের অভিযোগ আনেন। এই চিত্রায়ন আমাদের সতর্ক করে যে সীমাহীন ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে। বইটি পড়লে আরেকটি বিষয় পরিষ্কার হয়, ইতিহাস কখনোই সহজ নয়। কেউ সম্পূর্ণ ভালো নয়, কেউ সম্পূর্ণ খারাপ নয়। শ্যাং ইয়াংকে আমরা সংস্কারক হিসেবে দেখতে পারি, তবে তার নিষ্ঠুরতা অস্বীকার করা যায় না। কিন শি হুজাংকে আমরা সম্রাট হিসেবে সম্মান করতে পারি, তবে তার অত্যাচারও ভুলতে পারি না। উপন্যাসটির জনপ্রিয়তার কারণগুলির মধ্যে একটি হল এর স্কেল। ৬টি খণ্ড মিলে বিশাল একটি কাহিনী। প্রতিটি খণ্ডে নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জ ও নতুন জটিলতা। একজন পাঠক কখনো একঘেয়েমি বোধ করেন না। তিনি সবসময় পরবর্তী খণ্ডের অপেক্ষায় থাকেন। চীনে এই উপন্যাসের উপর ভিত্তি করে একটি জনপ্রিয় টিভি সিরিজও নির্মিত হয়েছে। সিরিজটি অত্যন্ত সফল ও প্রশংসিত হয়েছে। অভিনেতাদের পারফরম্যান্স অসাধারণ। বিশেষ করে শ্যাং ইয়াং ও ইন ঝেংয়ের ভূমিকায় অভিনয়কারীরা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। বাঙালি দর্শকদের জন্য আমি এই সিরিজটি দেখার পরামর্শ দেব। তবে মনে রাখবেন, টিভি সিরিজটি উপন্যাসের মতো গভীর নয়। উপন্যাসে সময় নিয়ে পড়লে আপনি ঐতিহাসিক চরিত্রগুলির মনস্তত্ত্ব আরও ভালোভাবে বুঝতে পারবেন। উপন্যাসটির একটি গুরুত্বপূর্ণ দিক হল এর রাজনৈতিক দর্শন। লেখক কিন রাজ্যের উত্থান ও পতনের মাধ্যমে আমাদের দেখান যে কোনো রাষ্ট্রব্যবস্থা টেকসই এবং কোনটি নয়। কঠোর আইন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শৃঙ্খলা এনে দিতে পারে, কিন্তু তা মানুষের সৃজনশীলতা ও স্বাধীনতাকে দমন করে। আধুনিক চীনের জন্য এই শিক্ষা বিশেষভাবে প্রাসঙ্গিক। চীনের বর্তমান শাসক ব্যবস্থায় কিন রাজ্যের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আইনের কঠোর প্রয়োগ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া। একই সঙ্গে সমাজে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার গুরুত্বও স্পষ্ট। তবে উপন্যাসটি শুধু রাজনীতির বই নয়। এটি একটি প্রেমের গল্প বটে। শ্যাং ইয়াংয়ের সাথে ইন ইউয়ারের প্রেমের সম্পর্ক উপন্যাসটিকে মানুষের স্তরে নিয়ে আসে। এই প্রেমের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে ভয়ঙ্কর সময়েও ভালোবাসার জায়গা আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন প্রথম খণ্ড শেষ করি, আমি অনুভব করি যেন আমি একটি স্বপ্ন থেকে জেগেছি। চরিত্রগুলি আমার কাছে এত বাস্তব ছিল যে আমি তাদের মৃত্যুতে সত্যি কেঁদেছি। উপন্যাসটি আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যায়, যেখানে আপনি একটি যুগের সাক্ষী হন। এখন আমরা উপন্যাসটির কয়েকটি উল্লেখযোগ্য দৃশ্য নিয়ে আলোচনা করতে পারি। প্রথম দৃশ্য হল কিন জিয়াওগং ও শ্যাং ইয়াংয়ের প্রথম সাক্ষাৎ। এই সাক্ষাৎ রাতভর চলে। তারা রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। শ্যাং ইয়াং তার পরিকল্পনা ব্যাখ্যা করেন এবং জিয়াওগং বুঝতে পারেন এই মানুষটিই তার রাজ্যের ভাগ্য বদলে দেবেন। দ্বিতীয় দৃশ্য হল শ্যাং ইয়াংয়ের মৃত্যু। তিনি রথের টানে ছিন্নভিন্ন হওয়ার সময়ও হাসছিলেন। তিনি জানতেন যে তার আইন এত শক্তিশালী যে তাকে হত্যা করলেও সংস্কারগুলি টিকে থাকবে। এই দৃশ্য চীনা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলির একটি। তৃতীয় দৃশ্য হল কিন শি হুজাংয়ের প্রথম একীভূত চীনের ঘোষণা। সমান্তরালভাবে তিনি সূর্যগ্রহণ ও অন্যান্য প্রাকৃতিক দৃশ্যের মধ্যে বসে বলেন, এখন থেকে আমরা সবাই এক। আমরা কিনের সন্তান। এই মুহূর্তটি ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সূচনা। চতুর্থ দৃশ্য হল লিউ ব্যাং ও সিয়াং ইউয়ের শেষ যুদ্ধ। এই যুদ্ধের পর হান রাজবংশের প্রতিষ্ঠা হয়। লেখক এই যুদ্ধের এত জীবন্ত বর্ণনা দেন যে আপনি মনে করেন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। রক্ত, ঘাম ও তরবারির ঝঞ্ঝনানি সবকিছুই আপনি অনুভব করতে পারেন। পঞ্চম দৃশ্য হল কিন শি হুজাংয়ের সমাধির বর্ণনা। তার সমাধি একটি প্রাসাদের মতো। সেখানে পারদের নদী ও আকাশের অনুকরণ করা হয়েছে।
এই সমাধি চীনের ইতিহাসের সবচেয়ে বড় ধনভাণ্ডার বলে মনে করা হয়। আজও প্রত্নতাত্ত্বিকরা সম্পূর্ণ সমাধি আবিষ্কার করতে পারেননি। বইটির ভাষণগুলি খুবই শক্তিশালী। শ্যাং ইয়াংয়ের এক ভাষণে তিনি বলেছিলেন, আইন হল রাষ্ট্রের ভিত্তি। যদি আইন দুর্বল হয়, রাষ্ট্র ধ্বংস হবে। যদি আইন শক্ত হয়, রাষ্ট্র শক্তিশালী হবে। এই উক্তিটি এখনও চীনা রাজনীতিতে উদ্ধৃত হয়। কিন শি হুজাংয়ের একটি ভাষণে তিনি বলেন, আমি একটি বিশাল সাম্রাজ্য গড়েছি। কিন্তু এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে আমাকে অবশ্যই অতীতকে ধ্বংস করতে হবে। নতুন বিশ্বের জন্য পুরনো বিশ্বের পুড়িয়ে ফেলা প্রয়োজন। এই চিন্তা তার বই পোড়ানো ও পণ্ডিতদের হত্যার নীতি ব্যাখ্যা করে। এখন আমরা উপন্যাসটির কিছু সমালোচনা নিয়েও কথা বলতে পারি। কিছু সমালোচক মনে করেন যে লেখক কিন রাজ্যকে অত্যধিক মহিমান্বিত করেছেন। কিন শি হুজাংয়ের অত্যাচারের বর্ণনা কিছু জায়গায় হালকা করা হয়েছে। অন্যদিকে বিরোধী রাজ্যগুলির চরিত্রগুলি কম গুরুত্ব পেয়েছে। আরেকটি সমালোচনা হল উপন্যাসটির দৈর্ঘ্য। ৬টি খণ্ড মিলিয়ে ৫০ লাখ শব্দের বেশি। অনেক পাঠক শেষ করতে পারেন না। লেখকের বর্ণনাভঙ্গি খুবই বিস্তারিত, যা কখনো কখনো ধীর গতির হয়ে যায়। তবে অনেকের মতে এই বিস্তারিত বর্ণনায় উপন্যাসটির সৌন্দর্য। লিঙ্গের দৃষ্টিকোণ থেকেও উপন্যাসটি সমালোচিত হয়েছে। নারী চরিত্রগুলি সংখ্যায় খুব কম এবং এরা বেশিরভাগই পুরুষ চরিত্রগুলির অধীনস্থ। একমাত্র উল্লেখযোগ্য নারী চরিত্র হল ঝাও জি ও ইং ইউয়া, কিন্তু তারাও শেষ পর্যন্ত পুরুষদের স্বার্থের বলি হন। তবে এই সমালোচনা সত্ত্বেও একটি অসাধারণ সাহিত্যকর্ম। এর প্রভাব চীনা সমাজ ও সংস্কৃতিতে গভীর। এটি মানুষকে ইতিহাস সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। এটি একটি জাতিগত আখ্যান তৈরি করেছে যা চীনা জাতীয়তাবাদের ভিত্তি শক্তিশালী করেছে। অনেক চীনা নাগরিক এই উপন্যাস পড়ে কিন রাজ্যের প্রতি গর্ববোধ করেন। তারা দেখেন কিভাবে একটি ছোট রাজ্য বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত হয়। এই কাহিনী চীনের বর্তমান উন্নয়নের গল্পের সঙ্গে অনেক মিলে যায়। চীন যেমন দ্রুত অর্থনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয়েছে, কিন রাজ্য তেমনি সীমান্তবর্তী একটি দুর্বল রাজ্য থেকে বিশ্বশক্তিতে পরিণত হয়েছিল। উপন্যাসটির টিভি সিরিজ অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। সিরিজটি ভার্চুয়ালি প্রতিটি চীনা পরিবারে পৌঁছেছে। চীনা বিনোদন মাধ্যমের ইতিহাসে এটি একটি মাইলফলক। সিরিজটির সঙ্গীত ও দৃশ্যধারণ চীনা টেলিভিশনের মানদণ্ডে নতুন মাত্রা যোগ করেছে। বাঙালি দর্শকদের জন্য এই সিরিজটি অত্যন্ত শিক্ষণীয়। এখানে যুদ্ধের কৌশল, কূটনীতি, প্রশাসন ও নেতৃত্বের গুণাবলী সম্পর্কে অনেক কিছু শেখা যায়। ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রেও এই গল্পের শিক্ষা প্রযোজ্য। আমার চূড়ান্ত মতামত, একটি অমূল্য রত্ন। এটি শুধু চীনা সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যেরও একটি সম্পদ। এটি আমাদের মানবজাতির সর্বশ্রেষ্ঠ সংগ্রাম ও ত্যাগের কাহিনী শোনায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু অতীতের ঘটনা নয়, বরং ভবিষ্যতের পথপ্রদর্শক। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের সম্পর্কে একটি গভীর ধারণা দিয়েছে। আপনি যদি উপন্যাসটি না পড়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে আপনাকে এটি পড়ার অনুরোধ করব। এটি একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। উপন্যাসের শেষ পৃষ্ঠা উল্টানোর পর আপনার মনে হবে আপনি একটি মহান যাত্রা শেষ করেছেন। এবং যারা ইতিমধ্যে পড়েছেন, তারা এই ভিডিওতে আলোচিত কিছু নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন। প্রতিটি পড়ায় আপনি নতুন কিছু আবিষ্কার করবেন। ইতিহাস ও মানব চরিত্রের জটিলতা এত গভীর যে একবার পড়ে সব বোঝা যায় না। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র কিছু মূল থিম ও চরিত্র নিয়ে আলোচনা করেছি। আরও অনেক কিছু আছে যা সময়ের অভাবে উল্লেখ করতে পারিনি। যেমন কিন রাজ্যের সামরিক কৌশল, আইনের বিস্তারিত ব্যবস্থা বা সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো। যদি আপনারা চান, আমি ভবিষ্যতে এই বিষয়গুলির উপর আলাদা ভিডিও করতে পারি। নিচে কমেন্ট করে জানান আপনার আগ্রহের বিষয়। এছাড়া আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। পরিশেষে আমি আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে শোনার জন্য। ইতিহাস আমাদের দেয় অতীতের পাঠ, ভবিষ্যতের পথচলা। সেই পাঠের এক অমূল্য ভাণ্ডার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখানেই শেষ করছি আজকের আলোচনা। মনে রাখবেন, ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি রোধ করুন। ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা উপন্যাসের প্রথম খণ্ড থেকে শুরু করে শেষ খণ্ড পর্যন্ত মূল ঘটনাগুলির একটি ট্যুর নিয়েছি। আমরা দেখেছি কিভাবে কিন রাজ্য একটি সীমান্তবর্তী দুর্বল রাজ্য থেকে চীনের প্রথম সম্রাটের সাম্রাজ্যে পরিণত হয়। প্রথম খণ্ড, কৃষ্ণ বিপ্লব, এতে আমরা দেখি কিন জিয়াওগং ও শ্যাং ইয়াংয়ের সংস্কার। দ্বিতীয় খণ্ড, জাতিগত আত্মিকতা, কিন রাজ্যের শক্তিশালী হওয়ার প্রক্রিয়া। তৃতীয় খণ্ড, স্বর্ণ ও লৌহ, কিন রাজ্যের সম্পদ ও সামরিক শক্তি বাড়ানোর কাহিনী। চতুর্থ খণ্ড, মৃত্যুর বাসী, অন্যান্য রাজ্যের পতনের কাহিনী। পঞ্চম খণ্ড, সাম্রাজ্যের পথ, কিন শি হুজাংয়ের অধীনে একীকরণ। ষষ্ঠ খণ্ড, সম্রাটের শেষ অধ্যায়, সাম্রাজ্যের পতন ও হান রাজবংশের প্রতিষ্ঠা। প্রতিটি খণ্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি পুরো সিরিজটি পড়েন তবে আপনি একটি সম্পূর্ণ চক্র দেখতে পাবেন, উত্থান, শিখর, পতন। এই প্যাটার্ন ইতিহাসে বারবার দেখা যায়। কিন রাজ্যের ব্যতিক্রম নয়। শেষ করবে একটি উদ্ধৃতি দিয়ে। উপন্যাসের শেষ পৃষ্ঠায় লেখা আছে, একটি সাম্রাজ্যের পতন হয় তার শিখরে। কারণ শিখরে পৌঁছানোর পর আর উপরে যাওয়ার পথ থাকে না, কেবল নিচে নামার পথ। এই বাক্যটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে সাফল্যের পর কখনো অহংকারী হওয়া উচিত নয়। আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের যদি আরও প্রশ্ন থাকে, নিচে লিখুন। আমি যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ ও শুভেচ্ছা।